আপনাকে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হলো সহকর্মীদের সঙ্গে বিরোধ কিভাবে সমাধান করবেন, অথবা বুঝতে পারছেন আপনি যে একজন সহকর্মী আপনার সম্পর্কে বাজে কথা বলছেন অন্যদের সঙ্গে, আপনি এরকম পরিস্থিতি কিভাবে সামাল দেবেন? আপনার সম্ভাব্য উত্তর কি হতে পারে? স্যার, প্রথমত আমি স্কুলে যাব শিক্ষার্থীদের শিক্ষাদান করবার জন্য। হ্যাঁ, সহকর্মীরা খুব বন্ধুত্বপূর্ণ হলে এই কাজটি খুব ভালো করে হয়, কিন্তু আমি মনে করি আমার প্রায়োরিটি সবসময় শিক্ষার্থীরা। সহকর্মীদের সাথে যে কোনো কারণে মতান্তর হতেই পারে, কিন্তু চেষ্টা করব মনান্তর না ঘটানোর। আমাদের বাড়িতে যেমন একটা সংসার করি আমরা, ওটাও তেমন একটি সংসার। স্বাভাবিক মতবিরোধ বাড়িতেও থাকে, ওখানেও থাকতে পারে, খুব স্বাভাবিক এটা। সকলে মিলে শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আসল লক্ষ্য হবে। এরপরেও যদি কারোর সাথে কোনো বিরোধ হয়, সেক্ষেত্রে খোলাখুলি তার সাথে আলোচনা করতে চাইব। যদি কোনো ত্রুটি থাকে আমার, সেক্ষেত্রে সেটি সংশোধন করে নেব। সহকর্মী মানে তিনি তো আমার বন্ধু স্থানীয়। আমি মনে করি যিনি আমার প্রকৃত বন্ধু হবেন তিনি আমার ভুল বা ত্রুটি যদি হয়েও থাকে সেগুলি আমাকেই বলবেন, অন্য কাউকে নয়। আমি পারস্পরিক সম্মান বোঝাপড়ার মাধ্যমে সেই বিরোধ মিটিয়ে নিতে চাইব। আর তিনি যদি এমন কেউ হন যে আমার দোষ আমার ত্রুটি আমাকে বলেন না, অন্যের কাছে গিয়ে আমার নামে সমালোচনা করেন, সেক্ষেত্রে পেশাগত কথা ছাড়া তার সাথে বন্ধুত্বের সম্পর্ক এড়িয়ে চলবারই চেষ্টা করব স্যার। আমি এই ধরনের মানুষদের খুব একটা পছন্দও করি না। ভুল মানুষ মাত্রের হয়, কিন্তু আমার ভুল আমাকে না বলে যিনি বাকিদের কাছে গিয়ে আমার নামে সমালোচনা করবেন, তিনি মোটেই চান না আমি ভুলটা ঠিক করে নিই, অথবা হয়তো আমার কোনো ভুলই নেই। স্যার, আমি বিশ্বাস করি যে যিনি আমার পেছনে কথা বলছেন তিনি আমার পেছনে আছেন বলেই আমার পেছনে কথা বলছেন। হয়তো কোনো ব্যক্তিগত রাগ বা হিংসে থেকে বলবেন, কিন্তু ওসব আমি গায়ে মাখি না স্যার। যে কাজটা করতে যাব সেটাই মন দিয়ে করবার চেষ্টা করব। যিনি পেছনে কথা বলছেন তার জন্য সময় নষ্ট করে কী লাভ স্যার? যদি সাহস থাকতো, প্রপার গ্রাউন্ড যদি থাকতো, তাহলে তিনি আমার সামনে এসেই আমার দোষ ধরিয়ে দিতেন, পেছনে কথা বলতেন না স্যার। এই যে প্রশ্নগুলির উত্তর বলছি, আমি হয়তো হাত নাড়িয়ে ফেলছি, একটু হাতের একটু মুদ্রা হয়ে যাচ্ছে। এ সমস্ত মুদ্রা কিন্তু করবেন না। আমি আপনাদের প্রশ্নগুলির উত্তর বলবার জন্য, যেহেতু আমি এগুলো মন থেকে তৈরি করে দিচ্ছি আর কি, তার জন্য আমার কিছুটা অভিব্যক্তি চলে আসছে, আপনাদেরও কিছুটা আসবে, কিন্তু এত হাত রাত নড়াবেন না কিন্তু, হ্যাঁ। পরের প্রশ্ন, স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয়? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তর কী দেবেন? স্যার, আমাদের ভেতরে, মানে শিক্ষকদের ভেতরে এবং শিক্ষার্থীদের ভেতরে জাতীয়তাবোধ, দেশপ্রেম, একাগ্রতাবোধ ইত্যাদি জাগিয়ে তোলবার জন্য বা তার ভিত্তি আরও দৃঢ় করবার জন্য স্কুলে প্রার্থনা সঙ্গীত করানো হয়। এই প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শিশুর মধ্যে মানসিক স্থিরতা আনবারও চেষ্টা করা হয়। যেহেতু সে বেশ কয়েক ঘন্টা স্কুলে থাকছে না, মানে একজন শিক্ষার্থী যেহেতু বেশ কয়েক ঘন্টা স্কুলে থাকছে এবং তাকে পড়াশোনার মধ্য দিয়ে যেতে হবে, তার যে মানসিক স্থিরতা দরকার, সেই মেন্টাল স্টেবিলিটি, সেই মানসিক স্থিরতা জাতীয় সঙ্গীতের মাধ্যমে চেষ্টা করা হয় নিয়ে আসার। এবার অন্য প্রশ্ন, অনেকে জিজ্ঞেস করছেন যে প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ে আসতে চাইছেন, ইন্টারভিউ যদি জিজ্ঞেস করেন যে কেন আসতে চাইছেন, অর্থাৎ প্রাথমিকের চাকরি ছেড়ে হাই স্কুলে কেন আসতে চাইছেন, এক্ষেত্রে আপনার সম্ভাব্য উত্তর কি হতে পারে? স্যার, আমি দীর্ঘ প্রায় এত বছর ধরে প্রাথমিক স্তরে শিক্ষকতার কাজ করছি। এই পর্যায়ে কাজ করতে গিয়ে আমি শ্রেণী পরিচালনা, শিশু মনস্তত্ত্ব, শিক্ষাগত পরিকল্পনা, প্রশাসনিক দক্ষতা সব দিক থেকে সমৃদ্ধ হয়েছি স্যার। তবে এতদিনের অভিজ্ঞতা আমাকে এখন উপলব্ধি করিয়েছে যে আমি এখন আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারি এবং শিক্ষাক্ষেত্রে নিজের ভূমিকা আরও বিস্তৃত করতে পারি। উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিকতা, বয়স, বিষয়ভিত্তিক চাহিদা অনেক বেশি গভীর, অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ গ্রহণ করলে আমার পেশাগত দক্ষতা আরও বিকশিত হবে এবং শিক্ষার্থীদের উন্নয়নে আমি আরও সরাসরি অবদান রাখতে পারবো। পাশাপাশি উচ্চতর শ্রেণীর পড়াশোনার সঙ্গে যদি নিজেকে যুক্ত করতে পারি, সেক্ষেত্রে নিজের বিষয় জ্ঞান, প্রশিক্ষণ, নেতৃত্ব দানের ক্ষমতা নতুনভাবে প্রয়োগ করবারও সুযোগ পাবো স্যার। প্রাথমিক শিক্ষা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই অভিজ্ঞতা আমাকে একটি শক্ত ভিত্তি দিয়েছে স্যার। এখন সেই ভিত্তির উপর দাঁড়িয়েই আমি কেরিয়ারের পরবর্তী ধাপে পৌঁছতে চাই বা এগোতে চাই। তাই প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে আসবার যে ইচ্ছা পোষণ করছি আমি, সেটি কিন্তু প্রাথমিক স্তরে কোনো বিরক্তি থেকে বা অসন্তুষ্টি থেকে নয়, বরং নিজের পেশাগত উন্নতি, বৃহত্তর দায়িত্ব গ্রহণ করবার আগ্রহ থেকেই। তাই প্রাথমিক থেকে যদি উচ্চ বিদ্যালয়ে আসতে পারি, সেটিকে আমি আমার কেরিয়ারের স্বাভাবিক অগ্রগতি বলেই মনে করব স্যার।
এবার ধরুন আপনাকে একটা খুব মজার প্রশ্ন করা হলো যে ক্লাসে আপনি পড়াচ্ছেন, পড়াতে পড়াতে হয়তো কিছু একটা ভুল লিখেছেন বোর্ডে, বা কিছু একটা ভুল হয়েছে পড়াতে পড়াতে, একজন স্টুডেন্ট সেটা দেখে আপনার সেই ভুলটি ধরিয়ে দিল। এক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর কি হতে পারে? স্যার, ভুল মানুষ মাত্রেরই হয়। যদি কোনো অসাবধানতাবশত যদি কোনো ভুল হয়েও থাকে, সেটিকে মানে সেটি ভেবে লজ্জিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আমি ভুলটি স্বীকার করব, দুঃখ প্রকাশ করব এবং ভুলটি ঠিক করে নেব, এবং ভবিষ্যতে যাতে অসাবধানতাবশত এরকম কোনো ভুল না হয় সেদিকেও আমি নজর রাখবো। দেখুন, এই যে উত্তরগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু খুব গল্পের ছলে বলা হচ্ছে, ভাবতে পারেন এগুলো খুব নর্মাল, ভাবতে পারেন যে এগুলো খুব সাধারণ, কিন্তু এই যে এই যে পয়েন্টগুলো, এই যে ভুল স্বীকার করব, লজ্জিত হব না, দুঃখ প্রকাশ করব, ভুলটি ঠিক করে নেব, এবং ভবিষ্যতে এই ধরনের অসাবধানতাবশত কোনো ভুল থেকে বিরত থাকবার চেষ্টা করব। এই 5টা জিনিস কিন্তু লাগবে। এগুলো পয়েন্ট করে নেবেন, নোট করে নেবেন, এবং আয়নার সামনে বারে বারে বলবার চেষ্টা করবেন। এবার পরের প্রশ্ন। অনেকে ভিডিওর কমেন্ট সেকশনে এসে জিজ্ঞেস করছেন যে মাস্টার্স দেখিয়েছি ফর্ম ফিল আপের সময়, তাহলে ইন্ট্রোডাকশনের সময় কি মাস্টার্স বলাটা বাধ্যতামূলক? না বললে কি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, সমস্যা হতে পারে। হতে পারে কি, হবেই। কারণ আপনি শো করেছেন মাস্টার্স, এবং আপনি গ্র্যাজুয়েশনের জায়গাটুকু বলে আপনি ছেড়ে দিচ্ছেন কেন? আপনি যদি ফর্ম ফিল আপে মাস্টার্সের কথা বলে থাকেন, আপনাকে ইন্ট্রোর সময় অবশ্যই আপনাকে মাস্টার্স পর্যন্তই বলতে হবে। হ্যাঁ, যদি আপনি মাস্টার্স না দেখিয়ে থাকেন ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন পর্যন্ত বলে ছেড়ে দিন। আপনার মাস্টার্স আছে কিন্তু আপনি দেখাননি ফর্ম ফিল আপের সময়, সুতরাং তখন কোনো ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আপনি যদি দেখিয়ে থাকেন ফর্ম ফিল আপের সময় এবং ইন্ট্রোতে না বলেন, সেটি অবশ্যই একটি ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। এবার সেই বিরাট প্রশ্ন, কেন শিক্ষক হতে চান? দেখুন, প্রথমেই অনেকে বলতে পারে যে শিক্ষকতা মহান পেশা, শিক্ষকতা একটি আদর্শ পেশা বলে মনে করি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা 2 নম্বর বা 3 নম্বর পয়েন্টে থাকা উচিত। আমি আমার মতো করে বলছি, এটি আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, যে যেমন ইচ্ছে। স্যার, প্রথমত আমার পড়াতে ভালো লাগে, দ্বিতীয়ত আমার বাচ্চাদের সঙ্গে মিশতে খুব ভালো লাগে, চারিদিকে এত সঠতা, প্রতারণা, আমরা আমার ওদের ওই ইনোসেন্স ফিল করতে ভালো লাগে। 3 নম্বরে বলবো স্যার, আমার মতে সবথেকে আদর্শ পেশাই শিক্ষকতা। এই যে একটি বাচ্চার চরিত্র গঠনের ছাপ ফেলতে পারবো, তাকে কাদামাটি থেকে একটি প্রতিমার রূপ দেবার চেষ্টা করতে পারবো, এগুলো তো স্যার সত্যিই অন্য পেশাতে নেই। এছাড়াও বলবো, আমার নিজের পড়তে ভালো লাগে স্যার। পড়াশোনার মধ্যে থাকলে সেটা আমার কাছে খুব প্রশান্তির। তো আমি যদি শিক্ষকতার চাকরি পাই, আমি বাচ্চাদের পড়াবো, তাদের লেসন প্ল্যান তৈরি করব, তাদেরকে পড়ানোর জন্য নিজেও কিছু পড়ার সুযোগ পাবো। তো নিজের জ্ঞান এবং পরিধির এরকম সেলফ ডেভেলপমেন্টের সুযোগ আর কোথাও আছে বলে আমি মনে করি না স্যার। এইটুকু বলে যখন যদি আপনি থেমে যান, তাহলে পরবর্তী প্রশ্নটা এটা আসতে পারে, তাহলে স্যালারি ট্যালারি দরকার টরকার নেই নাকি? তো সেটি থেকে বাঁচতে গেলে এর সঙ্গে সঙ্গে আরেকটি পয়েন্ট যোগ করুন যে স্যার, পরিশেষে বলবো স্যার, যে পোস্টের জন্য আমি ইন্টারভিউ দিতে এসেছি, আমি যতদূর জানি তার যে স্যালারি প্যাকেজ, সেটিতে আমি সচ্ছলতা অনুভব করব। এই কেন শিক্ষক হতে চান এটির সঙ্গে সঙ্গে আরেকটি কোশ্চেন অনেকেই আমাকে কমেন্ট সেকশনে লিখছেন যে আপনাকে চাকরি কেন দেব, এই প্রশ্নটার উত্তর কি হবে? তো আপনাকে চাকরি কেন দেব? স্যার, প্রথমত আমি পড়াতে ভালোবাসি। ওই ওই একই অ্যান্সার মোটামুটি হবে। স্যার, প্রথমত আমি পড়াতে ভালোবাসি, বাচ্চাদের ভালোবাসি, তাদের পিউরিটি, ইনোসেন্স আমাকে মুগ্ধ করে। আমি তাদের সাথে মিশে থাকতে ভালোবাসি। তাই আপনাদের নির্ধারিত সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে এতদূর আসতে পেরেছি। এই যে ক্রাইটেরিয়া মেনটেন এবং যোগ্যতার মাপকাঠি, এটা কিন্তু অবশ্যই বলতে হবে, কারণ আপনি যতই পড়াতে ভালোবাসেন অথবা যতই আপনি বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসেন, আপনাকে তো চাকরি দেওয়া হবে না আপনার যদি যোগ্যতা না থাকে। তাহলে আপনি রিটেন পাস করেছেন, এই রিটেন এবং একাডেমিকের মূল্যায়নের নিরিখেই কিন্তু আপনি ইন্টারভিউয়ে গিয়েছেন। সুতরাং আপনি নিজেকে যোগ্য বলে প্রমাণ দিচ্ছেন ওখানে, কিন্তু সেই কথাটা, সেই ল্যাঙ্গুয়েজটা কি হবে, যে আপনাদের নির্ধারিত ক্রাইটেরিয়া মেনটেন করে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমি এতদূর আসতে পেরেছি। দ্যাট মিনস আপনি এটি বুঝিয়ে দিচ্ছেন যে আমি যোগ্য, এখনো পর্যন্ত অ্যাটলিস্ট। তো এই হলো, এতদূর আসতে পেরেছি। এখন যদি আপনারা সুযোগ দেন আমাকে, এটুকু আস্থা আছে স্যার যে আমার পড়ানোর আগ্রহ, ধৈর্য, সহনশীলতা
ইত্যাদির সমন্বয়ে আমি আমার স্কুল, শিক্ষার্থী তথা সমাজের জন্য কিছু করতে পারবো, কিছু কন্ট্রিবিউট করতে পারবো স্যার। আমার এই ইন্টারভিউ সংক্রান্ত যে আগের যে ভিডিওটি ছিল, সেই ভিডিওতে আমি একটি জায়গায় বলেছিলাম যে যদি কেউ অন্য চাকরি করেন, মানে শিক্ষকতা ব্যতীত অন্য কোনো চাকরি করেন, তো সেক্ষেত্রে বলবার দরকার নেই, কারণ তখন বলতে পারে আপনি তো একটি চাকরি করছেনই, আবার কেন আসবেন ইত্যাদি। এটা কিন্তু মানে ভিডিওটি আপলোড করে দেওয়ার পরে আমার মনে হয়েছে যে এটিকে কিন্তু আরেকটু এডিট করতে পারেন আপনারা। হ্যাঁ, এটিকে যেমন ধরুন আপনি শিক্ষকতা ছাড়াও অন্য কোনো একটি পেশাতে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে আমি এই পেশাতে আছি, কিন্তু এতদিন ধরে শিক্ষকতার পরীক্ষা হয়েছিল না বলে আমি পরীক্ষা দিতে পারিনি, কিন্তু শিক্ষকতা আমার স্বপ্ন, এটা আমার ড্রিম জব। আমি অনেক দিন, আমি ছোটবেলা থেকেই আমি শিক্ষকতার স্বপ্ন দেখেছি, কিন্তু যেহেতু পরীক্ষা হয়নি তাই দিতে পারিনি। কিন্তু এই যে সুযোগটা এসেছে, আমি এটাকে হাতছাড়া করতে চাইছি না। তাই আমি যে পেশাতে আছি, হ্যাঁ সেই পেশাতেও আমি সন্তুষ্ট, কিন্তু শিক্ষকতা আমার স্বপ্নের পেশা বা ড্রিম জব। তো যে কারণে স্যার আমি শিক্ষকতায় আসতে চাই, এটি বলতে পারেন। আমার পরে মনে হয়েছে যে এটুকু এডিট করে দেওয়ার দরকার ছিল, কিন্তু ভিডিও আপলোড হলে আর এডিট করা যায় না। তো এটা আপনারা নিজেদের মতো করে, এগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে, এগুলো আপনারা নিজেদের মতো করে তৈরি করে নেবেন। আমি মোটামুটি রূপরেখাটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি প্রশ্নের। আজকের ভিডিও এই পর্যন্তই। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ সংক্রান্ত কোনো হেল্পের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।